নতুন অর্থবছরের বাজেটেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে সমাজে পিছিয়ে পড়া মানুষের নামের খাতে। উল্টো কমানো হয়েছে এমন কিছু কর্মসূচির বরাদ্দ যেখানে স্বস্তি খোঁজে উচ্চ মূল্যস্ফীতির চাপে পিষ্ট মানুষগুলো। ফলে প্রশ্ন উঠছে যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সরকারের প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল নিয়ে। বিস্তারিত দেখুন রাকিব হোসেন আপনার রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন বদরুজ্জামান জুয়েল। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে না পেরে কিছুটা কম দামের চাল আটা কিনতে লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষায় এসব নিম্ন আয়ের মানুষ। খাদ্য অধিদপ্তরের অধীনে ওএমএস ট্রাকসেল কার্যক্রম সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্বপূর্ণ এক প্রকল্প। একজন কামাইদার 7 জন খাওয়া আমার পোষায় না, এর লাগে নাই। বাজারে অনেক দাম, এখানে একটু দাম কম পাই অর্ধেক, এই জন্য এখান থেকে নেই। তবে দুঃখজনক হলো 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 64% বরাদ্দ কমানো হয়েছে এই খাতে। যদিও বছর ব্যবধানে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে 6 লাখের বেশি। একইভাবে কাটছাঁট হয়েছে প্রাথমিকের শিক্ষা উপবৃত্তি ও শিক্ষিত বেকারদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বরাদ্দ। বিপরীতে সামাজিক সুরক্ষা খাতে মোট বরাদ্দের 13% বাড়ানো হয়েছে সরকারি কর্মজীবীদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ ও কৃষি ভর্তুকিতে। সরকারের যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু খুবই মিসলিডিং প্রেজেন্টেশন। সরকারের পেনশন এটার সাথে দারিদ্র্য বিমোচন কর্মসূচির কোনো সংযোগ নাই। এটা সরকারের দায়িত্ব, সেটা সরকার অব্লিগেশন হিসেবে দেবে, বেতন ভাতার মতোই। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠী সহ বেশ কিছু ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হলেও বাড়েনি ভাতার টাকার পরিমাণ। ফলে মূল্যস্ফীতি সমন্বয় করলে কমেছে প্রকৃত সহায়তার পরিমাণ। অন্যদিকে পেনশনের টাকা বাদ দিলে গেল বছরের চেয়ে দরিদ্রদের সহায়তায় বরাদ্দ কমেছে জিডিপি ও বাজেটের আনুপাতিক হারে। যেসব ভাতাগুলি আছে মোটামুটিভাবে সবগুলি অপরিবর্তিত আছে। এটাকে আমি যদি এখন মূল্যস্ফীতি দিয়ে এটাকে আমি অ্যাকাউন্টিং করি, তার মানে হলো যে গত বছর যা পেয়েছিলেন তার থেকে এবছর কম পেয়েছেন, এমন একটা সময় যখন নাকি তাদের জীবনমানের একটা অবনমন ঘটেছে। প্রায় 10,000 কোটি টাকা বাড়িয়ে সামাজিক নিরাপত্তা খাতে এবার বরাদ্দ রাখা হয় 1,36,026 কোটি টাকা। সামষ্টিক অর্থনৈতিক নীতি অনুযায়ী এই সময়ে সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া মানুষের জীবন ও জীবিকা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা সরকারের। অথচ প্রস্তাবিত বাজেটে সেই প্রতিফলন নেই, উল্টো বিভিন্ন ক্ষেত্রে কমানো হয়েছে তাদের জন্য বরাদ্দ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। ব্যাংক খাত এখন নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত, কিন্তু এর থেকে উত্তরণে বাজেটে যে রূপরেখা দরকার ছিল তা দিতে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী। নোয়াব আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন যে ঋণ খেলাপি ও ব্যাংক খাত সংস্কারে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কালো টাকা সাদা করার সুযোগ রেখে সৎ করদাতাদের প্রতি অন্যায় করা হয়েছে। যে জিনিসটা সবচেয়ে লক্ষ্য করছি, অর্থনীতির সমসাময়িক বাস্তবতা ও নতুন বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনায় এই আয়োজন করে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এবং সম্পাদক পরিষদ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই ভঙ্গুর অবস্থায় অর্থনীতি, যা আরও খানিকটা উস্কে দিয়েছে চড়া মূল্যস্ফীতি, অব্যবস্থাপনা ও নীতি নির্ধারকদের স্বীকার না করার মানসিকতা। কিন্তু এর থেকে উত্তরণে যে ধরনের বাজেট দরকার ছিল তা দিতে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী। বক্তারা বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রেখে সৎ করদাতাদের প্রতি অবিচার করেছেন অর্থমন্ত্রী। তবে ঘুরে ফিরে গুরুত্ব পায় ব্যাংক খাতের বর্তমান দুরবস্থা। ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে আমি বলবো যে অর্থনীতির এই সবচেয়ে সংবেদনশীল খাতটি এখন প্রায় নিয়ন্ত্রণহীন, অরক্ষিত অবস্থায় বলা চলে। শুধু বাজেটের আয় ব্যয়ের হিসাব মিলিয়ে পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। বাজেট ডেফিসিট ব্যাংক থেকে উঠতে পারে, আরে ব্যাংক তো এমনি তো বড় বড় অবস্থা, ব্যাংকের লিকুইডিটি নাই, সেখান থেকে ট্রেজারি বিল দিয়ে তবে ব্যবসা বাণিজ্যের লোকজন কীভাবে লোন পাবে। বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় থেকে এটাকে আলাদা না করা যায়, রাজনৈতিক প্রভাবমুক্ত না করা যায়, তাহলে কিন্তু আমি মনে করি বাজেট আমি দিব, জনগণের ভোগান্তি বাড়বে,
কিন্তু আসলে আমার এই বাজেট জনমুখী হবে বলে আমি মনে করি না। এই সময় ঘাটতি অর্থায়নে ব্যাংক ব্যবস্থার ওপর অতিমাত্রায় নির্ভরতার সমালোচনা করেন আলোচকরা। বলেন এই প্রবণতা অব্যাহত থাকলে সম্ভব হবে না প্রয়োজনীয় বিনিয়োগ করা। বাজেট প্রণয়নে IMF এর প্রভাবের বিষয়টিও উঠে আসে অনুষ্ঠানে। IMF এর কথা শুনেছেন, দ্বিতীয় শুনেছেন সরাসরি বলতে হয় অলিগার্কসদের কথা শুনেছেন, দুজনের কথা শুনেন না। পরিশ্রমী উদ্যোক্তা, পরিশ্রমী অর্থনৈতিক কর্মী। এই সরকারের যে কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি, তার জন্য কি আমরা রাজস্বের 42% ব্যয় করব? আমাদের কি পাট মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয় এগুলো দরকার আছে? এই সময় অর্থনীতি পুনরুদ্ধারে প্রশাসনিক সংস্কারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। অন্যান্য পদক্ষেপ আরেকটা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। এদিকে প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, দুর্নীতি সহায়ক ও ফাঁকা বুলির বাজেট। এই বাজেট দুর্বৃত্তায়নে সহায়তা করবে। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বক্তারা। প্রশ্ন তোলেন যে কালো টাকা সাদা করার সুযোগ নিয়েও। নতুন বাজেটের নানামুখী বিশ্লেষণ নিয়ে এই আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। বক্তারা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর দায় চাপিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে সরকার। ব্যাংকিং গভর্নেন্স যেটা এনপিএল এবং এনপিএল এর একটা বড় অংশ প্রভাব খাটিয়ে, যেটা আসলে এনপিএল বলা যায় নাকি আমি শিওর না, এটা আসলে লুট হয়ে গেছে এই টাকাটা। বাংলাদেশে কর ফাঁকির পথ প্রদর্শক, বাংলাদেশে অর্থ পাচারের পথ প্রদর্শক যারা, তারা কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় অন্যতম শক্তিশালী। অনুষ্ঠানে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন দুর্বলতা ও সংকট তুলে ধরেন বক্তারা। বলেন, অবস্থার উন্নয়নে স্পষ্ট ঘোষণা নেই নতুন বাজেটে। এ সময় বাজেটে আর্থিক সংস্কারে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে বলে জানান নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। এটা যে শুধু দুর্নীতির বিষয় হয়েছে তা না, এটা একটা বড় বরখেলাপ হয়েছে। সো প্রথম বিষয়টি হলো রাজনৈতিকভাবে যে বিশ্বস্ততা দেখানোর কথা ছিল, এই বাজেট সেই রাজনৈতিক বিশ্বস্ততা দেখায়নি। বক্তারা বলেন, দেশের ব্যাংক খাতের লুটপাটকারীরাই এখন রাষ্ট্রীয় পথ প্রদর্শকের ভূমিকায়। বলেছেন, এই সমস্ত কিছুর মূলে যে সমস্যা সেটা হলো পাওয়ার অ্যান্ড পলিটিক্স। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায়ীদের সুযোগ সুবিধায় বৈষম্যমূলক নীতি গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় এমন অভিযোগ করেছেন ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা। তারা বলেন যে ব্যবসার খরচ কমালে দরকার হবে না প্রণোদনার। কেবল নড়বড়ে নীতির কারণে আস্থা হারাচ্ছেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। অর্থনীতিকে এগিয়ে নিতে জোর দেওয়া হয় দেশব্যাপী অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগে, যেখানে বিনিয়োগ আকর্ষণে দেয়া হয় সরকারি নানা সুবিধার প্রতিশ্রুতি। গেল কয়েক বছর ধরে এমন আলোচনা থাকলেও বাস্তবে তার ফল শূন্য, যার সবশেষ প্রতিফলন ঘোষিত বাজেটে, যা বিস্তারিত তুলে ধরা হয় বিদেশি বিনিয়োগকারীদের এই অনুষ্ঠানে। সংগঠনটির নেতারা বলছেন, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে আয়ের উপর 27.5% পর্যন্ত কর আরোপ করা হয়েছে, অথচ সরকারি অর্থনৈতিক অঞ্চলে এই হার শূন্য। বেজা থেকে বলা হয়েছে যে স্পেশাল ইকোনমিক জোনে আমরা বেনিফিট দিব, এবং সেই কারণে নিয়ে আসছি। তারপরে যখন একটা বাজেটে ঘোষণা করে বলে দিই যে এটা এখন আর নেই, তখন কিন্তু দেশের বিশ্বাসযোগ্যতা প্রশ্ন ওঠে। প্রমিসের ভিত্তিতে আমরা ইনভেস্ট করছি, সেই প্রমিসটা যদি চেঞ্জ হয়ে যায়, আমাদেরকে আরেকবার কনভিন্স করানো কিন্তু খুব ডিফিকাল্ট। সো এই ভূতাপেক্ষ এই শব্দটা মনে হয় আমাদের ডিকশনারি থেকে মুছে ফেলা উচিত, কারণ ভূতাপেক্ষ জিনিসের জন্য আমি বাজেট করতে বসি না, বাজেট করতে বসছি সামনের বছরের জন্য। অন্যদিকে আমেরিকান চেম্বারের অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসা বান্ধব নীতির অভাবে সংকট বাড়ছে অর্থনীতিতে। জানান, ব্যবসার খরচ কমানোর ব্যবস্থা করলে প্রণোদনা দেওয়ার প্রয়োজন হবে না। এ সময় এনবিআরের সাবেক চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণ ঠিক রাখতে হলে অর্থনৈতিক সক্ষমতার বিকল্প নেই। যদি 5 ইয়ার্সের প্ল্যানটা না থাকে, একটা রিজিড প্ল্যান যদি না থাকে, তাইলে এই যে এতদিন 0 ছিল সেটাকে 1% করছে, অনেকে ডিসকারেজ ফিল করবে। এই জায়গাটা আমার মনে হয় এটাকে রিভিউ করা দরকার। এনবিআরের নিজস্ব সক্ষমতার ব্যাপারটি তো আছেই, তার চাইতে বড় সক্ষমতা হচ্ছে অর্থনীতির থেকেই কিন্তু রেভিনিউটা আর্ন হবে। অর্থনীতিতে যদি ভালো কাজকর্ম চলে তাহলে ভ্যাট আদায় হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে করমুক্ত আয়ের সীমা 4.5 লাখ টাকায় উন্নীত করার দাবিও উঠে আসে আলোচনায়। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।
এবার অ্যাপলে যুক্ত হলো চ্যাটজিপিটি। বার্ষিক ডেভেলপার শোতে নতুন এই সুবিধার কথা জানায় প্রতিষ্ঠানটি। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রেসে এগিয়ে থাকতে নতুন এই পরিবর্তনের ঘোষণা দেয় অ্যাপল, যার মাধ্যমে টেক্সট কন্টেন্ট জেনারেশন সহ অন্যান্য টুল বুস্ট করতে ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি। তবে নিরাপত্তাজনিত কারণে অ্যাপলের এমন ঘোষণাকে স্বাগত জানায়নি টেসলা ও এক্সের নির্মাতা এলন মাস্ক। তুরস্কের অর্থনীতিতে অভিশপ্ত এক নাম মূল্যস্ফীতি। গেল মাসেই যা বেড়েছে ৭৫% বেশি। নানা পদক্ষেপের পরও এই হার নিয়ন্ত্রণে ব্যর্থ এরদোয়ান সরকার। কমেছে জীবনযাত্রার মান, তবে ধারণা করা হচ্ছে যে বছরের তৃতীয় প্রান্তিক শেষে মূল্যস্ফীতি কমতে পারে। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। এশিয়া আর ইউরোপের সংযোগস্থল তুরস্ক মানব সভ্যতার শুরু থেকেই যা দুই মহাদেশের যোগাযোগের মাধ্যম হয়ে আসছে। ফলে বহু দেশ ও জাতির সংমিশ্রণে ইউরোপের অর্থনীতি পেয়েছে নতুন রূপ। অর্থনীতির নানান সূচকে সমসাময়িক অনেক দেশের চেয়ে এগিয়ে দেশটি, কিন্তু মন্দা যাচ্ছে গেল কয়েক বছর ধরেই। সংস্কারের বহুমুখী উদ্যোগ সত্ত্বেও লাগাম টানা যাচ্ছে না চড়া মূল্যস্ফীতির। গেল মাসে যা বেড়েছে ৭৫% বেশি। ফলে কমেছে মুদ্রার মান। দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দাম বাড়ার এই প্রবণতা জীবনযাত্রা পরিচালন ব্যয়ের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে। রাষ্ট্রীয় নীতি কৌশলের সাথে যোগ হয়েছে বিশ্বব্যাংকের পরামর্শ, তাও পালে হাওয়া আসছে না এরদোয়ান সরকারের। গেল বছরের জুন থেকে ফের সুদ হার বাড়াতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। ৮.৫ থেকে যা শুরু হয়ে পৌঁছেছে ৫০%। তথ্য বলছে, গেল মাসে নিত্যপণ্যের দাম বেড়েছে ৩.৫% বেশি। গেল বছরের সাথে যার পার্থক্য ৭৫%, যেখানে শিক্ষা খাতে এই হার ১০৪, আবাসন খাতে ৯৩ আর হোটেল রেস্টুরেন্ট খাতে ৯২% বেশি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফাতিহ কারাহান বছরের শেষ মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছেন ৩৮%, যা আগের চেয়ে বেড়েছে ২%। তবে চলতি মাস থেকে তা কমার পূর্বাভাস ছিল তার বক্তব্যে। বছরের তৃতীয় ত্রৈমাসিক শেষে এটি নামতে পারে ৫০%-এর নিচে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর জনসাধারণের ব্যয় কমাতে ৩ বছরের শক্ত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তুরস্ক, যার আওতায় বছর শেষে কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতি ৩৮% পৌঁছানোর লক্ষ্য। এজন্য প্রতি মাসে নিত্যপণ্যের দাম বাড়াতে হবে ১% বেশি হারে, আর কপাল পুড়বে চাকরিজীবীদের, বেতন কমবে ২৬%। মূলত ২০২১ সাল থেকেই তুরস্কে উচ্চ মূল্যস্ফীতি শুরু হয়, কিন্তু সে সময় সরকার নীতি সুদহার বৃদ্ধি না করে বরং উল্টো হ্রাস করেন, যে কারণে পরিস্থিতির আরও অবনতি হয়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুদহার বাড়াতে শুরু করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজনে এটুকুই। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।